সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় বাজেটে সংস্কৃতি কেন গুরুত্ব হারাচ্ছে, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন মফিদুল হক, লেখক ও সংস্কৃতি কর্মী, রয়েছেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, এবং আরেকজন অতিথি খুব শিগগিরই আমাদের সাথে এসে যোগ দেবেন বলে আমরা আশা করছি। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষামাজা করে নামানো হচ্ছে রাস্তায়। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়। চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী। রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেফতার। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যাকাণ্ড তথ্য পুলিশের। প্রস্তাবিত ভ্যাট আইনের প্রভাব পড়বে না স্বাস্থ্য সেবায়, সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জীবন রক্ষাকারী ওষুধ আমদানি শুল্কমুক্ত জানালেন NBR চেয়ারম্যান। বরিশালের মেহেন্দিগঞ্জে সদ্য SSC পাস ছাত্রকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত প্রভাবশালী, দাবি স্বজনদের, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া 278 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। সেমিফাইনালের সমীকরণ মেলাতে কোটি টাইগার সমর্থকের চোখ বার্মিংহামে। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে অর্থমন্ত্রী কিছুদিন আগে বাজেট পেশ করেছেন, 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তিনি পেশ করেছেন, যার আকার টাকার অঙ্কে 4,266 কোটি টাকা। কিন্তু তার মধ্যে সংস্কৃতি খাতে বরাদ্দ মাত্র 417 কোটি টাকা, যেটি গত অর্থ বছরেও প্রস্তাব ছিল 421 কোটি টাকা, অর্থাৎ তার থেকে কিন্তু 4 কোটি টাকা কম এবারের প্রস্তাব। যদিও গতবারের বাজেট, সংশোধিত বাজেটে তা দাঁড়িয়েছিল 366 কোটি টাকা। তো এবারও হয়তো আবার কমেও যেতে পারে, বলা যায় না। এই যে আমরা বারবার বলছি যে সংস্কৃতির গুরুত্ব অপরিসীম, বিশেষ করে আজকের বাস্তবতায়, যেখানে মৌলবাদ, তারপরে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের এইগুলোকে মোকাবেলা করতে সংস্কৃতির কোনো বিকল্প নেই। সংস্কৃতি চর্চা যত বাড়ানো যাবে তত মানুষ মননশীল হয়ে উঠবে এবং এই ধরনের কুপথে যাওয়া থেকে বিরত থাকবে, তরুণরা বিশেষ করে। এটা তো অনস্বীকার্য, সবাই বলছেন। এবং অর্থমন্ত্রীও কিন্তু তার বাজেট বক্তৃতায় চমৎকার চমৎকার কথা বলেছেন সংস্কৃতির গুরুত্ব নিয়ে, কিন্তু ফাইনালি বরাদ্দের ক্ষেত্রে কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখলাম না। তা আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কেন এটা হচ্ছে, কেন এই অবহেলা সংস্কৃতির প্রতি। আমি শুরু করতে চাই গোলাম কুদ্দুস আপনাকে দিয়ে, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বাজেট নিয়ে যেহেতু প্রথম কথা বলছি, সামগ্রিকভাবে এটি আমার ব্যক্তিগত উপলব্ধি। সেটা হলো যে বাজেটের আকার একটি উন্নয়নের একটা দীর্ঘ পরিকল্পনা আছে, এবং যেটি আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিকে জোরদার করবে এবং জনবান্ধব বলা যেতে পারে। কারণ আমি ব্যক্তিগতভাবে 1100 আইটেমের উপর যে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, তাদের অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের উপরই ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একটি ক্ষেত্র ছাড়া কিন্তু এখনো সেটা হচ্ছে না, ব্যাংকে তো আবগারি শুল্ক আরোপ করা হয়েছে, আরেকটি হচ্ছে বিদ্যুৎ বিল, এটিও কিন্তু সাধারণ মানুষকে ভোগায়। 5% ছিল, সেখান থেকে এখন 15%। বিদ্যুৎ বিল, কিন্তু আমি নিত্য প্রয়োজনীয় অন্যান্য খাদ্য সামগ্রীর বিষয়ের উপরে বলতে না আছে, আর ওষুধের উপরে যেগুলো প্রত্যাহার করা হয়েছে, এটা খুবই ইতিবাচক দিক। ব্যাংকের 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা, এটা নিয়ে একটি বিভ্রান্তিও আছে, এবং এটাকে নিয়ে নানাজন নানা রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত করছে। আমি যেভাবে বুঝেছি বাজেট বক্তৃতা, সেটা হলো 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত কোনো অ্যাকাউন্টে যদি বছরে লেনদেন হয়, তাহলে একবার 800 টাকা তার বাৎসরিক কর্তন করা হবে, যেটি আগে 500 টাকা কর্তন করা হতো, এবং সেই সাথে তার মানে 300 টাকা অতিরিক্ত।
যিনি 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করবেন, 300 টাকা মানে মাসে 25 টাকা, মানে 1 লক্ষ টাকা লেনদেন করলো না, কিন্তু 1 লক্ষ টাকার উপরে 1 লক্ষ টাকার উপর 10 লক্ষ টাকা কিন্তু বছর, এটি আগে 500 টাকা নেয়াই হতো, কিন্তু আমরা হয়তো ওইভাবে জানতাম না, কারণ বাজেট বক্তৃতা এটি কখনো উল্লেখ করা হতো না। এবার সেটা উল্লেখ করা হয়েছে, 300 টাকা বৃদ্ধি করা হয়েছে। তা আমরা একজন হিসাব করেছি যে 30 লক্ষের উপর অ্যাকাউন্ট আছে যারা এই 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন, তাহলে 300 টাকা করে হলে 90 কোটি টাকা আর গভর্নমেন্টের রাজস্ব বাড়বে। কিন্তু যার সমালোচনা ব্যাপকভাবে হচ্ছে, আমার মনে এটা উপলব্ধি করে সরকার হয়তো মাননীয় প্রধানমন্ত্রী একটু ইঙ্গিত করেছেন, এটি হয়তো প্রত্যাহার করে নেবে, তাহলে এই বিতর্কটিও থাকবে না। এবার আমরা আসি আমাদের সংস্কৃতির বাজেট নিয়ে। সংস্কৃতি বাজেট যেটা আপনি উল্লেখ করেছেন যে গতবারের চাইতে 4 কোটি টাকা প্রস্তাবে কম রাখা হয়েছে, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা সরকারের এবারও ক্রীড়াক্ষেত্রে যেটা দেখছি যে গতবারের চাইতে 465 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে আমরা খুশি যে আমাদের ক্রীড়ার ক্ষেত্রে সরকার বিরাট ভূমিকা পালন করছে। আজকে ক্রিকেটও আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো সেমিফাইনালে পৌঁছে যাচ্ছি, কিন্তু সংস্কৃতি ক্ষেত্রের এই বরাদ্দটা আমরা একটু হতাশ আমরা বলবো। কারণ সংস্কৃতি ক্ষেত্রে কেন আমরা বাজেট বেশি চাই, গুরুত্বটা কেন দিতে চাই, সেটার কারণ আপনি নিজে উল্লেখ করেছেন যে সাম্প্রতিককালে আমাদের দেশে জঙ্গিবাদ বা সাম্প্রদায়িকতার যে উত্থান, সেই উত্থানের বিরুদ্ধে যদি তরুণ প্রজন্মকে আমি অসাম্প্রদায়িক চেতনা জাগাতে চাই, মানবিক মূল্যবোধকে জাগাতে চাই, একই সাথে আমাদের যে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটছে, মূল্যবোধের অবক্ষয় ঘটছে, মানুষের মধ্যে একেবারে সর্বক্ষেত্রেই যে অস্থিরতা, আজকে শিশু নির্যাতন, নারী নির্যাতন, অন্যান্য ধরনের অপরাধ প্রবণতা, সমস্ত কিছুগুলোকে যদি আপনি দূর করতে চান, মানুষের মধ্যে যদি মানুষকে সচেতন করতে চান এবং মূল্যবোধ নীতি নৈতিকতার আদর্শকে ধারণ করতে চান, তাহলে শিক্ষার পাশাপাশি সংস্কৃতির কোনো বিকল্প নেই। এটা বিজ্ঞজনেরা প্রত্যেকে স্বীকার করছেন। এবং সেই ক্ষেত্রে আমরা বলছি যে সংস্কৃতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। সর্বোচ্চ প্রায়োরিটি বলতে আমরা বলছি যে জাতীয় বাজেটের 1% সংস্কৃতি একটা বরাদ্দ করতে হবে। তার জন্য কি কি করতে হবে? আমাদের প্রথম বক্তব্য হলো যে তৃণমূল পর্যায়ে সংস্কৃতিকে লালন করতে হবে, এবং সেই লালন কিভাবে করেন তার পদ্ধতিটা কি? আমরা বলেছি উপজেলাটাকে যদি আমরা একটা ইউনিট ধরি, তাহলে প্রত্যেকটা উপজেলা যদি একটা কালচারাল কমপ্লেক্স আমরা নির্মাণ করি, সেখানে আধুনিক মঞ্চ থাকবে, উন্মুক্ত মঞ্চ থাকবে, মহড়া কক্ষ থাকবে, একজন শিল্পকলার অফিসার থাকবে, প্রশিক্ষক থাকবে, তাদের কাজ কি হবে? তাদের কাজ হলো ওই উপজেলার হয়তো স্বল্প সংখ্যক সাংস্কৃতিক সংগঠন আছে, তার বাইরে সবচেয়ে বড় যে কাজটি আমাদের দেশে শত শত বছর ধরে চলে আসছে, সেটা হলো আমাদের গ্রামের যে ক্লাবগুলো আছে, গ্রামের তরুণ যুবকদের প্রতিদিনের মিলবার জায়গা হলো গ্রামের ক্লাব, এবং প্রত্যেকের ক্লাবের নিজস্ব একটি ভবন আছে। এবং সেই ক্লাবে কি হয় সারা বছর হয় তারা হয়তো একটা পত্রিকা থাকে, গ্রামের বয়স্করা বিকেলবেলা সে পত্রিকা পড়ে, সেখানে বছর হয়তো তারা একটা বা দুইটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, বিচিত্র অনুষ্ঠান করে, কেউ কেউ 16ই ডিসেম্বর 26শে মার্চ পালন করে, আর সারা বছর করে কি হয় ক্যারাম বোর্ড খেলে অথবা দাবা খেলে, এবং কেউ কেউ হয়তো তাসের আড্ডা হয়। আমাদের বক্তব্য হল যে এই ক্লাবগুলোকে যদি সাংস্কৃতিক সংগঠনে রূপান্তরিত করবার একটা উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি, যেটি করবে উপজেলা পর্যায় থেকে সাংস্কৃতিক যে অফিসার এবং তার নেতৃত্বে যে ইউনিটটি থাকবে তারা, তাহলে বাংলাদেশের এমন কোন উপজেলা নেই যে উপজেলায় অন্ততপক্ষে 200 ক্লাব নেই। তার মধ্যে যদি আমরা 50টা ক্লাবকে সাংস্কৃতিক সংগঠন রূপান্তরিত করতে পারি, সেখানে যদি আমরা প্রশিক্ষণ দেই, সেখানে যদি আমরা তবলা হারমোনিয়াম দেই, তাহলে তৃণমূল পর্যায়ে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমরা যদি তৃণমূল পর্যায়ে শিশু সংগঠনগুলোকে গড়বার জন্য উদ্যোগ নেই, প্রত্যেকটা গ্রামে যদি একটি শিশু সংগঠন করি, সেই শিশু সংগঠন 50টি শিশু যদি একটি ক্লাবের সাথে সংগঠনের সাথে যুক্ত হয়, 50টি পরিবার সরাসরি যুক্ত হবে, তার সাথে একটি বিষয় আমি যোগ করি আপনার সাথে, সেটা হচ্ছে সরকার বলছে যে এবার শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে 10,000 কোটি টাকা। এখন আমি জানি না যে এটা কোন কোন মন্ত্রণালয়ের মাধ্যমে বা কিভাবে, মানে এটা হয়তো পরোক্ষভাবে কিন্তু আমরা শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথাগুলো আমি বলছি। তাহলে হবে কি, একটা গ্রামে যদি 50টি পরিবার যুক্ত হয়, তার সাথে তার চাচা খালা মিলে যদি আরো 100টি পরিবার যদি সংস্কার মুক্ত হয়, তাহলে ও গ্রামে তো আপনার সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের আস্তানাটা আপনি ভেঙে দিতে পারবেন, এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধটা আপনি জাগাতে পারবেন। আমরা সে কথাগুলো বলছি। তার জন্য উপজেলা পর্যায়ে একজন অফিসার দিতে হবে, পিয়ন দিতে হবে, তার কাঠামো লাগবে, এবং প্রশিক্ষক হবে। জেলা পর্যায়ে কোনো স্থায়ী প্রশিক্ষক নেই। নাটক, সঙ্গীত, আবৃত্তি, চারুকলা, আপনি নৃত্য,
কোনোটারই কোনো স্থায়ী প্রশিক্ষক নেই। আমরা বলছি স্থায়ী প্রশিক্ষক দেন। আপনি জেলা পর্যায়ে কেন বাংলা একাডেমির একটি শাখা হবে না? কেন বাংলা একাডেমির শাখা? সেখানে ওই জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা করবে, সেখানে লোক সাহিত্য লোক সংস্কৃতি নিয়ে গবেষণা হবে, সেখানে কবি লেখকদের আড্ডা হবে ওই জেলা বাংলা একাডেমির একটি শাখায়। সেই জেলা বাংলা একাডেমির অধীনে কেন ওই জেলা বইমেলা হবে না? ওই জেলায় কেন একটা মিনি জাদুঘর হবে না? ওই জেলায় কেন একটা আপনার একটি চলচ্চিত্র প্রদর্শনের আলাদা একটি কেন্দ্র হবে না, জেলার সাংস্কৃতিক কমপ্লেক্সকে কেন্দ্র করে? আমরা এই কথাগুলো বারবার বলে এসেছি। যেমন ঢাকা শহরে আপনি দেখেন, ঢাকা শহরে আমরা বারবার বলছি যে শিল্পকলা একাডেমির এখানে 3টি মঞ্চ আছে। তারপরে মহানগর নাট্যমঞ্চ, যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগের বার উদ্বোধন করেছিলেন, এবং সূত্রাপুরের জহিরায়ন সাংস্কৃতিক কমপ্লেক্স, এই দুটো মঞ্চ তৈরি হয়েছে বটে, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উপযোগী নয়। আমরা বলছি যে ঢাকা শহরে 1 কোটি লোকের অধিক লোক বাস করে, মিরপুরে একটি আধুনিক মঞ্চ নেই, উত্তরাতে নেই, আপনার এই বাড্ডা, যাত্রাবাড়ি, দুনিয়া। আমরা বলছি যে ঢাকা শহরে কি অন্ততপক্ষে প্রতি 5 লক্ষ লোকের জন্য আমরা একটি মঞ্চ দিতে পারি না? তো এটাতে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার কাছেই আশা করি। তিনি নিজে একজন সংস্কৃতি বান্ধব মানুষ, আমাদের অর্থমন্ত্রী সংস্কৃতি প্রাণ, আর সংস্কৃতি মন্ত্রী তো আমাদের নিজেদেরই লোক, কিন্তু বাস্তবতা হলো যে একটি মঞ্চ এখনো তৈরি হয়নি। আমরা বলেছি যে ঢাকা শহরে আমাদের সংস্কৃতি কর্মীদের বিভিন্ন সংগঠন, আমাদের মহড়ার কোনো জায়গা নেই। আমরা এক এক জায়গায় এক এক ভাবে করি, আমাদের আর্থিক সংগতিও নেই মহড়া করবার মতো। আমরা বলছি যে শিল্পকলা একাডেমিতে একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বহু আগে, নানা জটিলতার কারণে এটি বন্ধ আছে। আমরা বলছি যে সমস্ত জটিলতা দূর করে যদি একটি ভবন নির্মাণ করা যায়, যেখানে অন্তত 40-50টি মহড়া কক্ষ থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, বাইরে থেকে যে শিল্পীরা ঢাকায় আসে নানা উৎসব আয়োজনে, তাদের জন্য স্বল্প মূল্যে থাকার জন্য একটি ডরমিটরি হবে, বিদেশ থেকে যারা আছে তাদের জন্য একটি আধুনিক ডরমিটরি হবে। এ ধরনের একটি ভবন কি আমরা চাইতে পারি না? এতগুলো বছর স্বাধীনতার পরে যদি এ ধরনের একটি ভবন আমরা না পাই, তাহলে আমরা কার শাসন আমলে পাবো? সবকিছু মিলিয়ে আমরা বলছি যে জাতীয় বাজেটের 1% যদি সংস্কৃতি ক্ষেত্রে বরাদ্দ করা হয়, তাহলে সমস্ত কাজগুলো পরিকল্পিতভাবে করা সম্ভব হবে, এবং মুক্তিযুদ্ধের আদর্শে একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের জাতীয় বাজেটের গত বছর ছিল 0.12% সংস্কৃতি ক্ষেত্রে, এবার জাতীয় বাজেটের আকার বেড়েছে 59,000 কোটি টাকা, কিন্তু আমাদের সংস্কৃতির বাজেট কমছে 4 কোটি টাকা, এবং শতাংশের হিসেবে এবারের বাজেটে 0.10% হলো সংস্কৃতির বাজেট, গতবারের চাইতেও 0.2% কম। ধন্যবাদ। আবার হয়তো আসবো আপনার কাছে। আমাদের আরেকজন অতিথি চলে এসছেন, রোকেয়া প্রাচী, অভিনেত্রী ও নির্মাতা। প্রাচীকে অনেক ধন্যবাদ। প্রাচী আসলে শেষ মুহূর্তে আমাদের আরেকজন অতিথি ফেল করায়। আমরা কিন্তু প্রাচীকে রিকোয়েস্ট করেছি, তখন প্রাচী মাত্র কলকাতার থেকে বিমানবন্দরে নেমেছে, ইমিগ্রেশন পার হয়নি। 8:30টার দিকে আমার সাথে কথা হয়েছে প্রথম, এবং লাগেজ পেতে পেতে এবং এয়ারপোর্ট থেকে এসে যে অনুষ্ঠান ধরতে পেরেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ প্রাচীকে। প্রাচীর কাছে আসবো একটু পরে তোমার কাছে, কিন্তু একটু রেস্ট নাও তুমি এসেছো। আমরা একটু মফিদুল ভাইয়ের সাথে কথা বলে আসি। মফিদুল ভাই, আপনি কি বলবেন? এই যে মানে গোলাম কুদ্দুস যেটা বললো, একটা খুব বড় রকম সংকটের বিষয়, এবং সংকটটা আরও খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এই হলিয়ার্টিজানে আক্রমণ, জঙ্গিবাদের উত্থান, যেটা আলোচনার সূচনায় আপনি বললেন, এবং সেখানে কিন্তু সকলেই খুব গভীরভাবে উপলব্ধি করছে যে আমরা যেভাবে চলছি সেভাবে চলা যাবে না, আরও নতুন করে অনেক ভাবনা ভাবতে হবে। আর সেখানে খুব বড় বিষয় হচ্ছে যে একটা সংস্কৃতি চর্চার মধ্যে মানুষকে নিয়ে আসতে হবে, মানুষকে মানবিক হয়ে ওঠার যে প্রক্রিয়া, যেটা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কত রকমভাবে সেটার চেষ্টা চলে, এবং সেই জায়গায় সংস্কৃতির গুরুত্বটা খুবই সেখানে জোর দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরেও দেখেন, যখন জাতিসংঘ গঠিত হলো তখন ইউনেস্কো গঠিত হলো, কারণ ওই যে ভয়ঙ্কর যে সভ্যতার সংকট, রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে একেবারে সমস্ত কিছু তছনছ হয়ে গেল, সমস্ত সৌধ মিলিয়ে গেল, সেখানে থেকে জেগে ওঠা। এবং ইউনেস্কোর সূচনা বাক্যে বলা হয়েছে যে যুদ্ধের শুরু হয় মানুষের মনে, আর যুদ্ধের বিরুদ্ধে লড়াইটা করতে হবে মানুষের মনের ভেতরে, এবং যে কারণে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান সেটা নিয়ে গড়ে উঠল ইউনেস্কো। আমরা কিন্তু ধাক্কাটা খেয়েছি, ধাক্কা খেয়ে উপলব্ধিগুলো আমরা প্রকাশ করেছি,
কিন্তু শিক্ষাটা আমরা নিচ্ছি না। এবং এটা যে কেবল এই ধাক্কার পরেও যে নিলাম না তা না, এটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে একটা। এবং এই যে বাজেটের বরাদ্দের কথাটা যখন বলা হয়, এখন এটা একটা একটা কি বলবো, একটা জোক হয়ে গেছে, একটা হাস্যকর বিষয় হয়ে গেছে। আমি সম্পূর্ণ বরাদ্দটা যদি দেখি, সেইখানে কিন্তু আসলে দৃষ্টিভঙ্গির প্রশ্নটা মূল, নীতির প্রশ্নটা মূল, এবং সেটা দৃষ্টিভঙ্গি থেকেই আসে। আমাকে সংস্কৃতি চর্চা অবশ্যই প্রসারিত করতে হবে সর্বতোভাবে। আর সেখানে কিন্তু কেবল যে সংস্কৃতি মন্ত্রণালয় তা না, বিভিন্ন মন্ত্রণালয়েরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সুযোগ আছে, কর্মকাণ্ডও নানা রকমভাবে হচ্ছে। কিন্তু একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, আমার কর্মকাণ্ড কিরকম বাড়লো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি একটা সাংস্কৃতিক বিকাশের অনুকূল আবহ তৈরি করতে পারলাম কিনা, একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে পারলাম কিনা দেশে। আর সেইটা গড়ে তুলতে হলে, যেটা গোলাম কুদ্দুস বলেছেন, যে একেবারে তৃণমূল পর্যায় থেকে আমাকে একেবারে মানে যদি বলি সংস্কৃতির মানে মাটি এবং আকাশ সবটাই এখানে যুক্ত। সেইখানে দেখেন এই যে এত আলোচনা, এত কিছু, যখন হোলি আর্টিজান আক্রমণটা হলো তখন কিন্তু কয়েকটা আলোচনায় আমরা বসলাম, সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ, এবং নানা রকম আলোচনা হলো। এবং একটা বড় বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে বাংলাদেশে কিন্তু শিক্ষার প্রক্রিয়ায় আছে প্রাথমিক পর্যায়ে প্রায় 2.5 কোটি ছেলে মেয়ে, আর তারপরে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ধরি প্রায় আরো 2 কোটি, 4.5 কোটি ছেলে মেয়ে, সেটা মাদ্রাসা হোক, সেটা মূলধারার শিক্ষা হোক, সেটা ইংরেজি মাধ্যম হোক। এবং সেখানে সরকার কতগুলো পদক্ষেপ আছে। একটা হচ্ছে যে কারিকুলামে বাংলাদেশ অধ্যয়নটাকে প্রবর্তন করা হয়েছে, এবং যে যে বিষয়ে পড়ুক, এটা উচ্চতর শিক্ষায় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলাদেশ অধ্যয়ন তাকে পাঠ করতে হচ্ছে। এর সঙ্গে কথা হচ্ছিল যে একটা সংস্কৃতি চর্চার একটা অবকাশ তৈরি করতে হবে এই জায়গাটায়, এবং সেটা আনুষ্ঠানিকভাবে করাটা খুব কঠিন না। যে একটা সংস্কৃতি সপ্তাহ তো একটা ঘোষণা করা যায়, বিজ্ঞান সপ্তাহ আছে, আমরা বলেছিলাম যে জানুয়ারি শুরুতে একটু পড়াশোনার চাপ কম থাকে, বা ফেব্রুয়ারি মাসটা একটা নানা রকম সংস্কৃতি চর্চার, প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় সংস্কৃতি সপ্তাহ পালনের একটা আবেদন জানানো হোক। আর এখন কিন্তু আবেদন জানালে সরকারকে যে বরাদ্দ দিতে হবে সেটার মানে জন্য সবাই যে বসে থাকবে তা না, হয়তো অনেক প্রতিষ্ঠানে সেটা প্রয়োজন হবে। সমাজই কিন্তু অনেক রকম সাংস্কৃতিক শক্তি তৈরি করছে। এবং আমরা বলেছিলাম যে স্কুল কলেজে এখন মানে যেমন আছে যে একটা পিটি পড়ানো, ওই যে ব্রিটিশ আমল থেকে একটা হয়েছিল, এবং সেখানে দেখা যায় যে সেখানে শিক্ষক আছে কিন্তু সংস্কৃতি চর্চার কোনো শিক্ষক নেই। আমরা বলেছিলাম যে শিক্ষক নিয়োগেরও প্রয়োজন নেই। স্থানীয়ভাবে তো কত রকম ছেলে মেয়ে কত ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা তো নিজের তাগিদেই নাটক করছে, গান করছে, ফিল্ম সোসাইটি করছে, চলচ্চিত্রের ছাড়াও নানা রকম কর্মকাণ্ড করছে, ফটোগ্রাফি করছে। এখন তো তরুণরা, নবীনরা কত রকম ভাবে তার বিকাশের পথ খুঁজে ফিরছে, ফলে তাদেরকে সম্পৃক্ত করা যায়। আমরা একটা এরকম সাংস্কৃতিক জোট থেকে বলেছিলাম যে আমরা 1000 স্কুলে এটা করতে চাই, এবং আমরা স্থানীয় যে সংগঠনগুলো এটার সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ আমি একটা দৃষ্টিভঙ্গিটা হতে হবে যে আমি একটা নতুন সাংস্কৃতিক উজ্জীবন ঘটাবো আমি সমাজে। এটা ছাড়া তো আমি এই সংকট মোকাবিলা করতে পারবো না। আমি তো কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পারবো না, এটা খুব জরুরি বিষয়। কিন্তু তার সঙ্গে এই যে জায়গাটা, এই জায়গাটা তাহলে সংস্কৃতির বাজেটটা তাহলে অনেক বড়ভাবে দেখার আছে। এবং সেটার জন্য যে বাজেট যারা প্রণয়ন করছেন, বা আমি যদি সরকার বলি, এবং এই সরকার তো সংস্কৃতি বান্ধব সরকার হিসাবে পরিচিত, মানুষগুলো কিন্তু খুব সংস্কৃতি মনা, কিন্তু কোনো আলোচনার কোনো ক্ষেত্র আমরা দেখি না যে সংস্কৃতি ক্ষেত্রে মানুষগুলোর সঙ্গে বসে একটু আলোচনা করা, বা চলচ্চিত্রের ক্ষেত্রে মানুষগুলোর সঙ্গে বসে একটা আলোচনা করা যে আপনারা কিভাবে দেখছেন, কি মনে করেন। এইরকম ভাবে যদি সরকার চলে তাহলে এইটাই ঘটবে, আমলা নির্ভরতা, এবং প্রকল্পগুলো হবে ওইরকম, বরাদ্দগুলো হবে ওরকম, এবং বছরের শেষে দেখা যাবে যে পুরো বরাদ্দ খরচ করতে পারছে না। এখন যেই মন্ত্রণালয়ে 420 কোটি টাকা খরচ করতে পারে না, সে 4020 কোটি টাকা তাকে কেন দেয়া হবে? কিন্তু বাংলাদেশে তো এখন 40,000 কোটি টাকাও সংস্কৃতি ক্ষেত্রে আমার দেওয়ার প্রয়োজনটা তৈরি হয়ে গেছে। আমার উপযুক্ত দৃষ্টিভঙ্গি, নীতিমালা প্রয়োজন, এবং আমার এখানে টাকাটার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে এই সামাজিক সম্পৃক্তি। আমি সাংস্কৃতিক উজ্জীবন ঘটাতে চাই, এটাই আমার এজেন্ডা। এবং সেইখানে কিন্তু আজকে দেখুন জেন্ডার বান্ধব, জেন্ডার সেন্সিটিভ বাজেটের প্রশ্নটা কিন্তু সামনে চলে আসছে। যেভাবেই হোক, একেবারে ব্যক্তিগত প্রচেষ্টা থেকেও কৃষক বান্ধব বাজেটের ইস্যুটাও সামনে চলে আসছে। সংস্কৃতি বান্ধব বাজেটের প্রশ্নটা নাই, অথচ কিন্তু কতগুলো মন্ত্রণালয় তো খুব সরাসরি যুক্ত।
যে শিক্ষা মন্ত্রণালয়ে তুমি বাজেট প্রণয়ন করেছো, যেমন তোমাকে যেমন জেন্ডার বান্ধব একটা রিপোর্ট করতে হচ্ছে, তোমাকে একটা সংস্কৃতি বান্ধব রিপোর্টও তাহলে তৈরি করতে হবে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কেও করতে হবে, তারাও তো একটা বড়ভাবে এইসব কাজে আছে। সংস্কৃতি মন্ত্রণালয়কে তো অবশ্যই করতে হবে। আর এই জায়গায় যদি আমি বলি যে লিড এজেন্সি, সেটা সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে এই দায়িত্বটা। তথ্য মন্ত্রণালয়েরও কিন্তু অনেক যুক্ততা আছে, সেটা চলচ্চিত্র হোক, সেটা অন্য কর্মকাণ্ডে হোক। ফলে আমি দেখতেছি যে মানে আমার আসলে মানে সংকটটা আমার হচ্ছে আমার আত্মিক সংকট, আমার উপলব্ধি সংকট। এবং আমি এইভাবে যদি আমি চলতে থাকি, তাহলে এই বরাদ্দ 400 কোটি টাকা যদি 800 কোটি টাকাও হয়, তাতেও কিছু আসবে যাবে না। কিন্তু আমি যে সাংস্কৃতিক উজ্জীবনটা একটা বিপুল একটা মানে প্রয়োজন হিসাবে আসছে, এবং আমার দেশের এত লক্ষ লক্ষ নবীনকে আমি এই সংস্কৃতির ধারায় স্নাত করার যে নানা রকম প্রচেষ্টা চলে, আমরা কিন্তু দেখি যে অনেক জায়গাতে অনেক রকম উদ্যোগের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটছে। আমরা এমনও বলেছিলাম যে যেসব গণগ্রন্থাগার, সেই গণগ্রন্থাগারগুলোতে একটা স্পেস আছে, তারা তো প্রতিদিন সেটাকে তাদেরকে একটু আরেকটু জোরদার করা হোক, যেন এই স্পেসটা নানা রকম অ্যাক্টিভিটির স্পেস হয়ে যায়। বা যেটা সরকারি গ্রন্থাগার আছে, সেটা কেন সংস্কৃতি প্রতিযোগিতা করবে না, সেটা কেন রিহার্সালের জায়গা দেবে না, সেটা কেন নানা ধরনের নজরুল উৎসব হোক, সেখানে স্কুল কলেজের ছেলেমেয়েদের এনে নানা ধরনের কর্মসূচি করবে না, সেটা কেন চলচ্চিত্র প্রদর্শনী করবে না, প্রতি সপ্তাহে না হোক মাসে হতে পারে, আলোচনা হতে পারে। প্রযুক্তিও কিন্তু অনেক সুযোগ বাড়িয়ে দিয়েছে। ফলে আমরা কিন্তু একটা নতুন মানে ধারা সূচনা করতে পারি। কিন্তু নীতির প্রশ্নটা খুব বড় বিষয়, দৃষ্টিভঙ্গির প্রশ্নটা খুব বড় বিষয়। আর একটা সম্পৃক্ততা লাগবে সরকার এবং জনসমাজের, শিল্পী, সংস্কৃতি সমাজ, সংস্কৃতি কর্মী, সংস্কৃতির যারা ভোক্তা, যারা নির্মাতা, যারা সৃষ্টিশীল মানুষ। এই সম্মিলনের জায়গাটা ছাড়া আমার মনে হয় না যে আমরা এই জায়গায় একটা বড় পরিবর্তন করতে পারবো। কিন্তু ঘাটতিটা এত বিপুল যে খুব দুঃখজনক মনে হয় এরকম পরিস্থিতিতে। ধন্যবাদ। রোকেয়া প্রাচীর কাছে আসবো। আমরা আলোচনা করছিলাম সংস্কৃতি ক্ষেত্রে বাজেটের যে বরাদ্দ, প্রতি বছরই গুরুত্বহীন হয়ে যাচ্ছে সংস্কৃতি। এবছরও আমরা দেখলাম 417 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, গতবারের চাইতে 4 কোটি টাকা কম প্রস্তাবিত বাজেটে, যদিও গতবারে সংশোধিত বাজেটে ছিল 366 কোটি টাকা। তো এই বিষয়ে তোমার বক্তব্য দিয়ে শুরু করি। আমি এই বিষয়টা তো বলতে চাই, তার সাথে আমি আরেকটু অন্য প্রসঙ্গটাও আনতে চাই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা যদি নগর জীবনকে শুধু ব্যাখ্যা করি তাহলে হবে না। আমরা যদি উপজেলা বা জেলা লেভেলে চিন্তা করি, সেখানে আসলে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোকে আমরা অ্যাড্রেস করছি কিভাবে। আমার কাছে মনে হয় যে সংস্কৃতি খাতে বরাদ্দ কতটা, বাজেট কতটা বেড়েছে বা কমেছে, সেটা আসলে এই মুহূর্তে আমাদের সংকট নয়। আমাদের সংকট হচ্ছে আমাদের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক যে সচেতনতার শিক্ষা কার্যক্রম, সেটা আমাদের নেই। আমাদের বাচ্চারা কিন্তু পড়ছে, পরীক্ষা দিচ্ছে, ওরা স্কুলের মধ্যে ওদের যে আচার আচরণ বা ওদের যে টার্গেট, সেটা হচ্ছে শুধু পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, রেজাল্টটা পেতে হবে। এবং সেই এক একটা এলাকা ভিত্তিক যে সাংস্কৃতিক বলয় তৈরি করা, সেটা কিন্তু এলাকায় অনুপস্থিত। তো বাচ্চাদের কিন্তু টার্গেট হচ্ছে ওই পরীক্ষা, ক্লাস, সে পর্যন্ত। এক একটা উপজেলা লেভেলে কোনো গ্রন্থাগার নেই বলছিলেন, আমি তো কোনো কালচারাল সেন্টার দেখি না। আমি যেমন আমার এলাকায় আমি কাজ করছি, আমার এলাকায় আমি শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক একটা শিক্ষা কার্যক্রম শুরু করেছি। প্রত্যেকটা স্কুলে ওরা যে পড়াশোনাটা করছে তার বাইরে একটা সাপ্লিমেন্ট শিক্ষা কার্যক্রম ওদেরকে ইন্ট্রোডিউস করেছি আমি। সেখানে আমাদের সংস্কৃতি শিখছে, রাজনীতি শিখছে, আমাদের সামাজিকতা শিখছে, মূল্যবোধ শিখছে, আমাদের মানে যা আমাদের সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর সঙ্গে পরিচিত হচ্ছে। সেখানে শিক্ষকদেরকে আমি সম্পৃক্ত করেছি। সেখানে কিন্তু কোনো মন্ত্রণালয় আমাকে কোনো বাজেট দেয়নি। এখন আমরা সবসময় অপেক্ষা করি যে সরকার আমাদের বাজেট দেবে, আমরা কাজ করব, কিংবা এনজিও আমাদেরকে বাজেট দেবে, আমরা কিছু এজেন্ডা ফুলফিল করব। শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, আমার এলাকায় আমি 135টা স্কুলকে অ্যাড্রেস করছি, মাদ্রাসা সহ। আমি একা রোকেয়া প্রাচী করছি, আমাকে কোনো এনজিও ফান্ড দেয়নি। আমি কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ে আমি একদম দায়িত্ব নিয়েই বলছি, আমি কিন্তু সেই প্রজেক্ট প্রপোজালটা দিয়েছিলাম। আমার সাথে কিন্তু তারা দ্বিতীয়বার কথা বলেনি। সেখানে আমি ওদেরকে এটাও বলেছিলাম যে আপনাদের কোনো টাকা দিতে হবে না, 1000-10 টাকাও যদি দেন তাও আমি শুধু চাই যে সংস্কৃতি মন্ত্রণালয় আমার এই কাজটার সাথে আছে। তাহলে একটা এলাকার মানুষ সাহস পায়, অনুপ্রাণিত হয় যে সংস্কৃতি মন্ত্রণালয় একটা কার্যক্রমের সাথে আছে। সেই অনুপ্রেরণার জায়গাও কিন্তু আমরা পাইনি। কাজে এখানে আসলে বাজেট বাড়লো কি কমলো, আমার কাছে মনে হয় না সেটা আমাদের খুব উপকারে আসবে। সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু আমাদেরকে ডাকবে, আমাদেরকে ডেকে বলবে আপনি আপনার এলাকায় কাজটা করেন, আপনাকে আমরা প্রণোদনা দিচ্ছি। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কাজটা করবে, বিভিন্ন সংস্থা এই কাজগুলো করবে। সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু আমাদেরকে কাজে লাগাচ্ছে না। আমরা তো বাংলাদেশি শিল্পী, আমরা তো কাজ করে এসেছি।
কাজে আমাদেরকে যখন কাজে লাগাচ্ছে না, তখন কিন্তু কি হচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আমরা তো স্টেক হোল্ডার হিসেবে কাজ করব, আমরা কিন্তু তার সাথে কোনো কাজ করতে পারছি না, সরকারকেও সাপ্লিমেন্ট করতে পারছে। তাতে কি হচ্ছে, সরকার যে সংস্কৃতি বান্ধব এই পরিচয়টা কিন্তু জনগণের কাছে যাচ্ছে না। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি যে এই বর্তমান সরকার অত্যন্ত সংস্কৃতি বান্ধব, জনবান্ধব। কিন্তু যখন সংস্কৃতি মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় এই কার্যক্রমগুলোকে ইন্ট্রোডিউস করতে চায় না, তখন কিন্তু ভঙ্গিটা ডিফারেন্ট হয়ে যায় সাধারণ মানুষের কাছে। কাজে সেখানে আমার কাছে একদমই, আমি মোটেও মানে বিরক্ত না, হতাশ না যে বাজেট কমেছে, কারণ যখন বাজেট ছিল তখনও কিন্তু আমরা এই কাজগুলোর জন্য বাজেট পাইনি। কাজেই সংস্কৃতি আমাদের যদি সমস্ত বাংলাদেশের 68টা জেলা উপজেলা হিসাব করি, 481টা উপজেলা, সেখানে কটা কালচারাল সেন্টার আছে? নেই। কিন্তু যেখানে একটা কালচারাল সেন্টার নাই, একটা লাইব্রেরি নাই, একটা মঞ্চ নেই, সেখানে আসলে আমি কি আশা করতে পারি? তাহলে তো কোটি কোটি, পুরো বাংলাদেশের আরেক 4টা পদ্মা সেতুর সমান বাজেট দিতে হবে এক একটা উপজেলার জন্য, সেটা তো সম্ভব না। তার মানে এখানে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার, তাদেরকে সবাইকে মিলে আমাদেরকে আসলে কাজে লাগানোর জায়গাটা তৈরি করতে হবে। বাজেট এখানে মোটেও ফ্যাক্টর না, দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন প্রয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয়, আমি আসলে খুব শ্রদ্ধার সাথে বলছি, নূর ভাই যখন আমাদের সংস্কৃতি মন্ত্রী হিসেবে এসেছিলেন, আমরা কিন্তু অনেক আশান্বিত হয়েছিলাম যে আমরা অনেক কাজ করতে পারবো। কাজ করতে পারা মানে কিন্তু আমার ব্যক্তি রোকেয়া প্রাচীর আর্নিং এর সুযোগের কাজ বলছি না, আমি দিতে পারবো আমার দেশকে। তো সেই জায়গায় কিন্তু কখনো আমাদেরকে ডেকে বলা হয়নি যে কাজটা আপনি করেন। আমি কিন্তু ব্যক্তি উদ্যোগেই কাজ করছি। আমি আপনাদেরকে সকলের সহযোগিতায় আশা করবো যে আমি আমার উপজেলায় 137টা স্কুল, যেখানে মাদ্রাসাও আছে, প্রত্যেকটা স্কুলে কিন্তু আমি এই কার্যক্রমটা সাপ্লিমেন্টারি শিক্ষা কার্যক্রম হিসেবে তাদের সাথে ইন্ট্রোডিউস করেছি, এবং আমি অ্যাড্রেস করতে পেরেছি এই মুহূর্তে 20টা স্কুলকে। তারা আমার সাথে কাজ করছে। ফার্স্ট ফেজ চলছে, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে অন্যান্য পর্যায়গুলো আমি কাজ করবো, এবং এটা আগামী 3 বছর ধরে আমি করব। একদমই ব্যক্তি উদ্যোগে আমি করছি। তো সেখানে ব্যক্তি উদ্যোগে করে যখন আমি গুছিয়ে তাদেরকে আসতে বললাম, তখনও কিন্তু আসছে না। তাহলে আসবে কে? যখন সরকার আসবে না, তখন প্রাইভেট ব্যাংক আসবে না, তখন প্রাইভেট উদ্যোক্তারা আসবে না। এই দৃষ্টিভঙ্গিগুলো যদি সরকার তৈরি করে, তাহলে প্রাইভেটাইজেশন গুলো আমাদের জন্য সম্ভব। কাজে বাজেট নিয়ে আসলে আলোচনা করে কোনো লাভ নেই। অনেক মন্ত্রণালয়ে প্রচুর টাকা আছে, সে টাকা কি আসলে জনকল্যাণের জন্য ব্যবহারের ক্ষেত্রে কি আমি মনে করি না যে শুধুমাত্র বাজেটই দায়ী বা সরকার দায়ী। যে মন্ত্রণালয়ের যিনি ব্যক্তি বিশেষ কাজ করছেন, এটা তার দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ। গোলাম কুদ্দুস, আপনার কাছে আসবো। যে আলোচনাগুলো হলো, যে একটা তো হচ্ছে যে আসলে সংস্কৃতি বা সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয় করবে তা না, অন্যান্য মন্ত্রণালয়ের কাজ আছে। শিক্ষা মন্ত্রণালয় বা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সমাজ কল্যাণ অধিদপ্তর, সমাজ কল্যাণ, অনেক কিছু, সেগুলো আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সবকিছু মিলে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় আসলে কতটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে? আমরা যদি এই জায়গাটায় আসি, এই একটি জিনিস যদি আমি পয়েন্ট আউট করি, যে গত বছর 421 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল প্রস্তাবিত বাজেটে, কিন্তু খরচ করা হয়েছে 366 কোটি টাকা। তার মানে বেশ কিছু টাকা খরচ করতে পারেনি সংস্কৃতি মন্ত্রণালয়। এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো আসলে ভিশন আছে কিনা, কি মনে হয় আপনার? মানে আমরা তো অনেক প্রত্যাশা করে একজন সংস্কৃতি মন্ত্রী পেয়েছি। না, সংস্কৃতি মন্ত্রী আমাদের নিঃসন্দেহে তিনি একজন সংস্কৃতি মনস্ক মানুষ, এবং তার ইতিবাচক ভূমিকা নিঃসন্দেহে আছে। কিন্তু একজন মন্ত্রী কি চাইলে সবকিছু করতে পারেন? আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যা, আমি মন্ত্রণালয়ে বিভিন্ন, যেমন ধরেন অনুদানের যে সাংস্কৃতিক সংগঠনগুলোর যে অনুদান আছে, সে অনুদানের যে বিতরণ, যে প্রক্রিয়া, সে সাংস্কৃতিক সংগঠন সময়ের অনুদান, সেখানে যে মন্ত্রণালয়ের সাথে যুক্ত ব্যক্তিরা, তাদের যে ভূমিকা, এটা একেবারে ঋণাত্মক মানসিকতা। এটা তারা মনে করছে এই টাকাগুলো বোধহয় আমরা নষ্ট করে ফেলছি। মানে সংস্কৃতি খাতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে টাকা দেওয়াটা মানে এটা নষ্ট খাতে যাওয়া। এই যদি তাদের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আপনি একজন আসাদুজ্জামান নূর কি করবে? সেখানে আসাদুজ্জামান নূরের জায়গায় আরেকজনকে বসালেও কিন্তু একই কাজ হবে। তবে আমি রোকেয়া প্রাচীর সাথে একটু দ্বিমত করছি, কারণ একদিকে রোকেয়া প্রাচী বলছেন যে তিনি সদ্য, তার ব্যক্তিগত ভূমিকাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তিনি একদিকে বলছেন যে আমার যে কালচারাল সেন্টার নাই, এটা নাই, ওটা নাই, আবার বলছেন যে টাকা না হইলেও এগুলো চলবে। না, এটা তো দিতে হবে। আচ্ছা, না, এই কথাগুলো আমরা দৃষ্টিভঙ্গি থাকলে এগুলো হবে, আর যদি দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে আসলে টাকা থাকলেও হবে না, কারণ আমরা কিন্তু কালচারাল সেন্টার গত 10 বছরে পাইনি। প্রাচী, এই কথাগুলো শুরুতে আমি বিস্তারিতভাবে বলেছি, তখন তুমি যেহেতু ছিলে না, যার কারণে এটা শুনতে পারোনি। কিন্তু আমি যে কথাগুলো বলছি,
আজকে ধরেন আপনি উপজেলা পর্যায়ে একটা শিল্পকলা একাডেমির বড় মিলনায়তন করলেন, লাভটা কি হবে? কারণ এই মিলনায়তন কার নিয়ন্ত্রণে থাকবে? এই মিলনায়তন যদি সেখানে শিল্পকলার কোনো অফিসার না থাকে, শিল্পকলার কোনো প্রশিক্ষক না, তাহলে এটি টিএনএর অধীনে থাকবে। এই শিল্পকলা হবে কি এখানে বিবাহ বার্ষিকী হবে, খতনার অনুষ্ঠান হবে, এখানে অন্যান্য অনুষ্ঠান হবে, এখানে প্রকৃত অর্থে সংস্কৃতি কর্মীদের জন্য কালে ভদ্রে হয়তো এটি ব্যবহৃত হবে। কাজে এটা সামগ্রিক যদি চিন্তা না থাকে তাহলে হবে না। যেমন ধরেন সরকার পহেলা বৈশাখ প্রতিটা উপজেলায় অর্থ বরাদ্দ করছে, সে অর্থ বরাদ্দ কার কাছে যাচ্ছে? অর্থটা যাচ্ছে টিএনওর কাছে। টিএনও কোথায় পাঠাচ্ছেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। তো আমরা তো জানি এই টাকাটার ভবিষ্যৎ কি, এই টাকাটা কিভাবে ব্যবহৃত হয়। এটি কি আদৌ ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান পহেলা বৈশাখ উদযাপন করবেন? সংস্কৃতি ক্ষেত্রে টাকাটা ব্যয় করবেন? বাংলাদেশের বাস্তবতায় 99% ক্ষেত্রে না। তাহলে এই টাকাটা সরকার দিচ্ছে বটে, কিন্তু যে উদ্দেশ্যে দিচ্ছে সে উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না। যার কারণে আমরা বলছি সামগ্রিক একটা চিন্তা যদি আপনি না থাকে যে আমি আসলে কি করতে চাই। যেমন ধরেন 100 যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মিনি স্টেডিয়াম প্রতিটি উপজেলায় করবেন। আমি কিছুদিন বেশ মাস 2-3 আগে একটি টেন্ডারের পত্রিকা দেখছি 131টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের টেন্ডার হয়ে গেল। তো একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করতে যে পরিমাণ জায়গা দরকার, একটা উপজেলার শিল্পকলা একাডেমি যদি কমপ্লেক্স হতে তার 20 ভাগের 1 ভাগ জায়গা দিয়ে আপনি সেটা করতে পারবেন। তাহলে আমি কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় সেই জায়গাটা আমি পাচ্ছি না। এখন মন্ত্রণালয়কেও ভাবতে হবে যে আমি যদি 500 উপজেলা কমপ্লেক্স করতে চাই, একটা উপজেলাতে আমি জায়গা কিনতে 1 কোটি টাকা লাগে, অন্যান্য ফ্যাসিলিটিস তৈরি করতে 4 কোটি টাকা লাগে, ধরে নিলাম আমি 5 কোটি টাকা লাগলো। তাহলে আমি যদি প্রতি বছর 100 উপজেলা করতে যাই তাহলে 500 কোটি টাকা আপনার লাগবে। তাহলে এটার জন্য আলাদা প্রকল্প নিতে হবে। আলাদা প্রকল্প নিয়ে আপনি মন্ত্রী পরিষদের বৈঠকে দিতে হবে, অ্যাক্টিংয়ে দিতে হবে, কনভিন্স করতে হবে। এখন যদি ক্রীড়া মন্ত্রণালয় কনভিন্স করতে পারে তাহলে আমি কেন পারবো না? তাহলে আমার এই কতগুলো, যার কারণে বলছি যে টোটাল দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, না হলে হবে না। যে কথাটি মফিজুল ভাইও বলেছেন চমৎকার ভাবে, যে আসলে আমাদের মনোজগতে যদি আমরা পরিবর্তন করতে না পারি, সেখানে যদি আমার ধর্মান্ততা থাকে, সেখানে যদি আমি মানুষের প্রতি মমত্ববোধের ঘাটতি থাকে, সেখানে যদি মুক্তবুদ্ধি মুক্ত চিন্তার রেশ আমার না থাকে, তাহলে কিন্তু সমাজ কখনো এগোবে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপুল সাফল্যের পথে এগিয়ে চলছে এবং মানুষ এখন ধরেন দুর্ভিক্ষ নেই, সেটা নেই, মানুষের নানা ফ্যাসিলিটি গুলো পাচ্ছে, কিন্তু চিন্তার জগতে আমরা গরিব হয়ে যাচ্ছি। এই কথাটি আমাদের ভাবতে হবে। এই যে গরিবিয়ানা, এই গরিবিয়ানা দূর করার জন্য সংস্কৃতিকে আমরা যে অনুদান সারা জীবন দেখে এসেছি যে সংস্কৃতি ক্ষেত্রে অনুদান শব্দটি বাদ দিয়ে বিনিয়োগ করতে হবে। যে আমি যদি সুস্থ সমাজ গড়তে চাই, সুস্থ মানুষ বানাতে চাই, এই দেশকে গড়ে তোলবার জন্য তরুণদের দেশপ্রেম জাগাতে চাই, অসাম্প্রদায়িক চেতনাকে জাগাতে চাই, মানবিক মূল্যবোধটাকে জাগাতে চাই, আধুনিক বিজ্ঞান মনস্ক তরুণ তৈরি করতে চাই, তাহলে সংস্কৃতিকে সর্বাগ্রে স্থান দিতে হবে। তার জন্য রাষ্ট্রকে বিনিয়োগ করতে হবে। এটার রেজাল্ট আমি যেমন খাদ্য উৎপাদন এখনই পেয়ে গেলাম, 1 লক্ষ টন খাদ্য বেশি হলো, বা শিল্প খাতে আমার 1 লক্ষ টন পণ্য উৎপাদন হলো। আপনি সংস্কৃতিকে আপনি তাৎক্ষণিক কোনো ফলাফল পাবেন না, কিন্তু আখেরে আপনার জাতির মনন গড়ে তুলবার ক্ষেত্রে যে ভূমিকাটি রাখবে, এটিকে আপনি হাজার হাজার কোটি টাকা দিয়েও আপনি এটাকে তৈরি করতে পারবেন না। কাজে আমরা মনে করি যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বাঙালির সংস্কৃতি ধারণ করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় সংস্কৃতি মন্ত্রী, 3 জনই সংস্কৃতির লোক। তাহলে আমাদের কেন এত অভিযোগ থাকবে? আমরা এটা কোনোভাবেই আমি জায়গাটা একটুখানি যুক্ত করতে চাই। এবার আমরা প্রত্যেকটা উপজেলাতে দেখি মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু কমপ্লেক্স হয়েছে, সাইক্লোন সেন্টার হয়েছে, এই জিনিসগুলোর ঘাটতি ছিল। দুটো আগে বললেন যে আমি কিন্তু আমাদের সংস্কৃতি মন্ত্রীর বিপক্ষের মানুষ না, আমরা সবাই মানে আমাদের আশার জায়গাটা অনেক বেশি। আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা উপজেলা লেভেল একটা কালচার সেন্টার করা খুব, এটা বাংলাদেশে এই বিনিয়োগটা করা কোনো সমস্যার কিছু না। এই উদ্যোগটা কিন্তু আসলে আমরা যাই বলি না কেন, যাদেরকেই দোষ দিই না কেন, এটা কিন্তু আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়কেই নিতে হবে এবং এটা সংস্কৃতি মন্ত্রীর নেতৃত্বেই নিতে হবে। এটা আমাদের স্বীকার করতে হবে এবং স্বীকার করে আমাদের বর্তমান আজকের সময় এসে ওনাকে আমাদের অনেক বেশি সামাজিক একটা চাপের মুখে ফেলতে হবে। এটা শুনতে যতই খারাপ লাগুক, যে নূর ভাইয়ের কাছে আমাদের আবদার করতে হবে, দাবি করতে হবে যে নূর ভাই আপনি আমাদের প্রত্যেকটা উপজেলায় কালচারাল সেন্টার করবার জন্য, বিনিয়োগের ব্যবস্থা করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাওয়া বা যেভাবে এটাকে ব্যবস্থা করা যায় সেই চাপটা আমরা সংস্কৃতি কর্মীরা করতে পারি। এটা আমাদের অধিকার আসলে নূর ভাইয়ের কাছে। আমি একটা বলি, মহিদুল ভাই বললাম, সেটা হলো যে আমরা মাননীয় অর্থমন্ত্রী, যিনি নিজেও একজন ভাষা সৈনিক, খুবই সংস্কৃতিবান মানুষ, বাজেটের আগে সবার সাথে বসেন।
তাহলে আমরা এই যে সংস্কৃতির নানা সেক্টর যে মানুষগুলো চলচ্চিত্র, সঙ্গীত, নাটক সবার সাথে যদি একটা বসেন যে আমরা কি চাই, তিনি যদি এটা আমাদের ভাবনাটা একবার নিতেন, তাহলে আমার মনে হয় বাজেটের ধরন সংস্কৃতি ক্ষেত্রে এরকম কখনোই হতো না। আমরা আশা করব যে বাজেটটা এখনো পাশ হয়ে কিন্তু যায়। আমাদেরকে সংস্কৃতি মন্ত্রণালয় ডাকে না, আচ্ছা। কেন অর্থ মন্ত্রণালয় আমাদেরকে ডাকবে? এটা তো বাস্তবতা, এটা স্বীকার করতে সংস্কৃতি হবে। মন্ত্রণালয়ের সাথে না একেবারেই ডাকে না, আমি সেটা বলবো না। আমরা কিছু কিছু প্রপোজাল নানা সময় দিয়েছি, কিন্তু সেগুলো একটা সেইভাবে হয়নি, এটা বলেন। সেইভাবেই হয়নি। কিছু কিছু জায়গায় যেমন বছর তিনেক আগে জাতীয়ভাবে বিভিন্ন জাতিভিত্তিক প্রতিষ্ঠানে কিছু কিছু অর্থ জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য কিছু কিছু অর্থ একবার দেয়া হয়েছিল, প্রায় 4 কোটি টাকার মতো সব জাতীয় প্রতিষ্ঠানগুলোকে। তো আমরা চাই যে এটি নিয়মিত হোক এবং মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট প্রণয়নের পূর্বে যাতে আমাদেরকে অন্তত আমাদের মনের কথাগুলো শুনেন, আমরা কি চাই, জাতির জন্য কি চাই। আমাদের কারো ব্যক্তিগত জন্য কিছু দরকার নেই, কিন্তু এদেশের সংস্কৃতির জন্য, এদেশের ভবিষ্যতের জন্য কি করা দরকার সেটা যাতে আমাদের দিক থেকে একবার। ধন্যবাদ। না, বর্তমান সরকার যে সংস্কৃতি বান্ধব সরকার এবং সংস্কৃতি মন্ত্রণালয় যে অনেক অবদান রাখছে, সেটা আমি একটু ছোট্ট উদাহরণ দিই। যেমন আমরা চলচ্চিত্র উৎসব করি প্রতি বছর, বেশ কয়েকটা চলচ্চিত্র উৎসব হয় এই বাংলাদেশে। তার মধ্যে আমরা একটা করি চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যাল কিন্তু এই প্রথমবারের মতো এই সরকারের আমলে সরকার থেকে অনুদান পেয়েছে, অর্থ মন্ত্রণালয় একটা অনুদান দিয়েছে, আমাদেরকে অন্যান্য সব ফেস্টিভ্যালকেই দিয়েছে, যেটা আগে কখনোই হয়নি। এবং সংস্কৃতি মন্ত্রণালয় বিশেষ করে নূর ভাই নিজে উদ্যোগী হয়ে আমাদেরকে আলাদা করে অনুদান দিয়েছেন এই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল করার জন্য। তো সুতরাং সেগুলো তো আছেই, কিন্তু তারপরও আমাদের আক্ষেপটা কি থেকে যাচ্ছে কিনা, আমি মফিজুল ভাইয়ের কাছে আসবো যে আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ে যে টোটাল একটা ভিশন নিয়ে একটা বড় পরিকল্পনা নেবে, একটা উল্লম্ফন ঘটাবে সংস্কৃতি ক্ষেত্রে, সেটা তো সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে এবং সংস্কৃতি মন্ত্রীর নেতৃত্বেই হতে হবে। তারপরে যদি বাজেট আদায় করতে না পারে আমরা সবাই মিলে হয়তো চাপ প্রয়োগ করবো, আমরা সমাজের আন্দোলন থাকবে। তো সেইটার অভাব দেখা যাচ্ছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে এই সাংস্কৃতিক ক্ষেত্রে আপনি নিজেই বলেছেন যে আসলে শুধু সংস্কৃতি মন্ত্রণালয়ের একা না, কিন্তু সংস্কৃতিক ক্ষেত্রে যেমন শিক্ষা মন্ত্রণালয়, আমরা যদি স্কুল ভিত্তিক যে কর্মসূচিগুলো আছে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ হতে পারে। আমাদের খেলাধুলার ক্ষেত্রে তো আছেই, আমাদের শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হতে পারে শিশু সংগঠনগুলোর ক্ষেত্রে বরাদ্দ। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বহুদিন যাবৎ দাবি করছি যে বিদেশে বিভিন্ন কালচারাল সেন্টার গড়ে তোলা হোক বাংলাদেশের, যেটা আমরা বিভিন্ন দেশের দেখি, যেখানে আমাদের সংস্কৃতি, আমাদের চলচ্চিত্র নিয়মিতভাবে প্রদর্শিত হবে, বাইরের দেশের কাছে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরবো। এই সব মিলিয়ে একটা তো ভিশন থাকা দরকার। মফিদুল ভাই দেখুন, কথা অনেকগুলো উঠে এসছে। একটা তো হচ্ছে বাংলাদেশ কিন্তু একটা মধ্য আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীও এটা নিয়ে অনেক একটা স্বপ্ন দেখিয়েছেন এবং তার বাস্তবতা অনেক রকম ভাবে প্রতিফলিত হচ্ছে। তো মধ্য আয়ের দেশের সংস্কৃতিটা কি হবে? আমার বাজেট এবং আমার বাস্তবতা দুটোর একটা ফারাক আছে। আবার মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের অভ্যুদয় কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলন। ভাষা আন্দোলন যদি আমরা বলি, এটা একটা সাংস্কৃতিক স্ফুরণ এবং এটা জাতিকে ঐক্যবদ্ধ করলো যেই ভিত্তিতে, সেটা হচ্ছে আমার ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক জাতি চেতনা। এবং এই আন্দোলনই রাজনৈতিক আন্দোলন, এই আন্দোলনই সশস্ত্র মুক্তি সংগ্রামে রূপান্তরিত হলো এবং আমি একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, যেই রাষ্ট্রের তাৎপর্য কিন্তু আজকের বিশ্বে আরো গুরুত্ববহ হয়ে উঠেছে। তো বাংলাদেশ একটা এরকম একটা অবস্থানে আছে। সেই বাংলাদেশের সাংস্কৃতিক উজ্জীবন ঘটাবার যে এজেন্ডার কথা আপনি বললেন, সেটা তো এখন খুব বড়ভাবে সামনে চলে এসছে, কিন্তু আমি আমি যেটা মোকাবেলা করছি তার লক্ষণ আমি দেখছি না। আমি অনুদান বা এখানে বরাদ্দ, এখানে কি, এটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে দৃষ্টিভঙ্গিটা আমার কি হবে। আর এটাকে একটা সামগ্রিক জাতীয় উজ্জীবন যদি হয়, তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা অত্যন্ত বড় ভূমিকা। আর শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কতগুলো নীতিমালার মধ্য দিয়েও একটা বড় প্রভাব তৈরি করতে পারে। যেটা আমি বললাম যে বাংলাদেশ স্টাডিজটা এখন সবাই পড়ছে, সেটা মাদ্রাসা থেকে শুরু করে ইংরেজি বা প্রাইভেট ইউনিভার্সিটিতেও সে MBA করুক, সে 3 পড়ুক, সে একটা সেমিস্টার সে এটা পাঠ করছে। এবং এখন এই পাঠকে কেন্দ্র করেও তো আমি অনেক ধরনের অ্যাক্টিভিটি জেনারেট করতে পারি।
আমি কেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা ক্ষেত্র হবে না, যেটা রোকেয়া প্রাচী, এটা তো আমরা অনুভব করি যে এই কাজগুলো কিন্তু অল্প করা গেলেও আমরা একটা বিশাল প্রতিক্রিয়া পেয়ে যাই, এবং সেটা মাদ্রাসাও সেটার অন্তর্ভুক্ত কিন্তু অনেক জায়গায় হচ্ছে, এবং অনেক রকম আমরা দেখি, অনেক ধরনের স্ফুরণ আমরা দেখি। মুক্তিযুদ্ধ একটু আপনার কাছে আসবো আবার, আমাদের সাথে একজন দর্শক ফোনে আছে, আমি একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, হ্যালো। হ্যাঁ, আমি নুরুল আক্তার বলছি, জাসদের স্থায়ী কমিটির মেম্বার নুরুল আক্তার। বলুন। গোলাপ কুদ্দুসকে ব্যক্তিগতভাবে আমি চিনি। আমি রোকেয়া প্রাচীকে প্রশ্ন করতে যাচ্ছিলাম, তা আপনি একদিকে বলছেন যে গভর্নমেন্ট বাজেট দিচ্ছে না, অথচ এই গভর্নমেন্ট সাংস্কৃতিক বান্ধব, তাহলে কথাটা আপনি কি স্পষ্ট বলতে পারছেন না কেন? সমস্যাটা কোথায়? না, আমি আপনাকে বলি, আমরা যদি সমস্যা স্পষ্ট করে না বলতে পারি, আমি গভর্নমেন্টের পার্টনার, এবং আবারও বলছি, সুতরাং সমস্যাটা কোথায়? আমরা যদি স্পষ্ট করে না বলতে পারি তাহলে তো সমস্যাটা আমাদের সলভ হবে না। ধন্যবাদ। অনুরোধ করবো ভবিষ্যতে আমরা এই জন্য কথা বলি। আমি উত্তরটা দিয়ে দেই। উত্তরটা আমি একদম খুব শর্টলি বলি। গভর্নমেন্টের বাজেটের দরকার নেই সে কথাটা বলিনি, সরকার সংস্কৃতি বান্ধব সেটা বলছে। আপনি যেটা বুঝেছেন সেটা আসলে আমি বলিনি। আমি বলতে চেয়েছি যে সাংস্কৃতিক যে বিপ্লবটি হবে সেটি সংস্কৃতি মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রীর নেতৃত্বেই হবে। কাজে বাজেটের বা বলেন বা প্রণোদনার বিষয়টি বলেন বা পরিকল্পনার বিষয়টি আমি বিশ্বাস করি যে সেখান থেকে আসা প্রয়োজন। এবং এর আগে যখন বাজেট ছিল সেই বাজেটটা যখন শেষ করতে পারিনি, তাই আমার কাছে মনে হয় আজকে বাজেট বেশি বা কমের মধ্যে কিন্তু আমাদের সমস্যা সীমাবদ্ধ নয়। এই সরকার এখন একটি মন্ত্রণালয় যদি ফেল করে কোনো কাজে, তার মানে কিন্তু এই না যে গভর্নমেন্ট ফেল করছে। এই পার্থক্যটুকু আমাদের বুঝতে হবে। হয়তো কোনো একটি মন্ত্রণালয় কোনো একটি কার্যক্রমে সাকসেসফুল হতে পারে। ধন্যবাদ। মফিজুল ভাই যা বলছিলেন বলুন। দেখুন, তারপরে এই ফারাকটা যে তৈরি হয়েছে মন্ত্রণালয় এবং লোকসমাজ বলি, শিল্পী সমাজ বলি, অনেক জায়গায় একটা সেতুবন্ধন তৈরি হচ্ছে, কিন্তু মূল জায়গাটাতে একটা বিনিময় ঘটছে না। এবং যেমন সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু এখন উপজেলা পর্যায়ে যে শিল্পকলা একাডেমি করা বা পাবলিক লাইব্রেরি করা, ওরা একটা এখন প্রকল্প নিচ্ছে যে এই দুটো একত্রে করবে, যেটা আমার মনে হয় যে খুব উত্তম প্রস্তাব। কারণ আমি অনেকগুলো কিছু করে লাভ নেই, ভবন তৈরি করছি, করে তার লোকবল দিতে পারছি না, ব্যবহার হচ্ছে না, এবং এটা তো একটা আসলে একটা কমপ্লেক্সের মতো হওয়া উচিত। এবং সেখানে কিন্তু কালচার সেন্টারের কনসেপ্টটাও সেখানে আনতে হবে। সেখানে স্ক্রিনিং এর ব্যবস্থা থাকবে, রিহার্সালের ব্যবস্থা থাকবে, পারফরমেন্সের ব্যবস্থা থাকবে, এক্সিবিশন হতে পারে, ফটোগ্রাফি, চিত্রকলা। ফলে আমার কিন্তু এটা, আমরা কিন্তু যখন যে স্বাধীনতা 40 বছরের সময় সংস্কৃতি জোট থেকে একটা প্রস্তাব দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে উপজেলা পর্যায়ে ভবন করারও দরকার নেই। যেমন রবীন্দ্র সরোবর একটা ওপেন এয়ার স্পেস, একটা মঞ্চ আছে, আমরা বলেছিলাম যে একটা মঞ্চ করে দেন, আর তার সঙ্গে একটা হল রুম করেন যে একটা মাল্টিপারপাস, যেখানে রিহার্সালও হতে পারবে, যেখানে সেমিনার হতে পারবে, নানা কিছু হতে পারবে। তাহলে উপজেলার যে গোষ্ঠীগুলো আছে, দলগুলো আছে, তারাই কিন্তু এটাকে অ্যাক্টিভেট করে ফেলবে। আপনি দেখুন আজকে কি হলো, ঢাকা শহরে রবীন্দ্র সরোবরটা একটা ফুড কোর্ট হয়ে গেল আমাদের চোখের সামনে, এটা কিন্তু ধ্বংস হয়ে গেল। তো ফলে আমি বলছি যে দৃষ্টিভঙ্গির একটা বিষয় আছে। বা ঢাকার যে আমরা বলছি ঢাকার মেয়র এখন উত্তর দক্ষিণ, তার বাজেটে সংস্কৃতির জায়গাটা কোথায়, এটা জিজ্ঞাসা করারও কেউ নাই, জবাবদিহিতা দেওয়ারও কেউ নেই। অথচ মানে এই জায়গাগুলোতে তো ভাবনাগুলোকে আনতে হবে। আর আমরা এই কথাগুলি বলার চেষ্টা করছি নানাভাবে, যে সমাজের শক্তির সঙ্গে সরকারের নীতি এবং দৃষ্টিভঙ্গির একটা কোথাও একটা মেলবন্ধন তৈরি করতে হবে। আর সেইখানে বিশাল একটা সম্ভাবনা আমরা দেখি, যে এত সংস্কৃতির ক্ষেত্রে নিবেদিত ব্যক্তি বা কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশে আগে কখনো ছিল না। আপনি একটা উপজেলা পর্যায়ে গেলেও আপনি গানে, নাচে, নাটকে, চলচ্চিত্রে নানা রকম মানুষ পাবেন। এটাকে যদি আমরা শিক্ষাক্ষেত্রে প্রসারিত করে ফেলতে পারি, এবং সেটা যদি একটা নীতিমালার মধ্যে হয়। শিল্পকলা একাডেমি একটা উদ্যোগ নিয়েছে, সেখানে একটা যে হারমোনিয়াম দেওয়া, তবলা দেওয়া। আমরা অনেক আগে থেকে যেটা বলছিলাম যে হ্যাঁ, ফ্যাসিলিটেটরের ভূমিকাটা পালন করবে শিক্ষা মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয়, সমাজ সেখানে কিন্তু সম্পৃক্ত হতে পারে নানা রকম ভাবে। এখন স্থানীয় যিনি গানের জিনিস শেখাচ্ছেন, তিনি তো একটা 4টা স্কুলে গিয়ে গান শেখাতে পারেন, মাসে তিনি একদিন করেই যাবেন বা 2 দিন, তার একটা যোগসূত্র তৈরি করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন আর্থিকভাবে আগের চেয়ে অনেক সচ্ছল, তারা নিজেরা অনেকে পারবে, কিন্তু অনেকের ক্ষেত্রে এখানে একটা সমর্থন দিতে হবে। কিন্তু আমার নীতিমালাটা যদি থাকে, আমি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামের, সেটা পরীক্ষা হবে না, কিন্তু অ্যাক্টিভিটির পার্ট থাকবে সংস্কৃতি। যেই ছেলে ছবি আঁকতে ভালোবাসে সে সেটা করবে, যে নাচে, যে গানে। ব্যক্তিগতভাবেও কিন্তু অনেকে অনেক প্রশিক্ষণের দিকে যাচ্ছে, কিন্তু এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা আর সেই কাঠামোটাকে প্রমোট করা।
আজকে দেখুন যে প্রাইমারি স্কুলে মেয়েদের ফুটবল খেলার যে প্রতিযোগিতা, সমাজে সেটার কি অভিঘাত, যে একটা উপজেলা পর্যায়ে যখন খেলা হয় সমস্ত মায়েরা এসে মাঠে ঘিরে ফেলে। সামাজিক অভিঘাত কিন্তু অনেক বিপুল। সংস্কৃতি ক্ষেত্রে কিন্তু আমি এই অভিঘাতগুলো ব্যবহার করার চেষ্টাটা আমার কিন্তু একেবারেই আমি দেখছি না। গতানুগতিক একটা ধারার মধ্যে চলছি, এবং সেখান থেকে বেরিয়ে এসে যদি আমি একটা সাংস্কৃতিক পুনর্জাগরণের এজেন্ডা, আমাদের রাজ্জাক স্যার একটা কথা বলতেন যে যদি দেশটাকে জাগাতে হয় তাহলে সবচেয়ে প্রথমে ইনভেস্ট করতে হবে শিক্ষক প্রশিক্ষণে। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার শিক্ষক প্রশিক্ষণে সংস্কৃতি কোথায়? আমার শিক্ষক প্রশিক্ষণের কারিকুলামে সংস্কৃতি কোথায়? ধন্যবাদ মফিজুল ভাই। আমাদের আর 2 মিনিট সময় আছে, আমি 1 মিনিট করে আপনাদের দেব। না, প্রথমে যে কথাটি যে মহিদুলের যে কথা, আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কিভাবে এগোতে চাই এবং আমরা কিভাবে সমন্বয় করতে চাই। সারা দেশে আমাদের হিসাব মতো প্রায় 10,000-এর মতো সাংস্কৃতিক সংগঠন আছে। এই সাংস্কৃতিক সংগঠনগুলোকে কিভাবে আমাদের মূল চিন্তার সাথে আমরা যুক্ত করব। সংস্কৃতি কর্মীরা তো নিবেদিত প্রাণভাবে তারা এই কাজগুলো করছেনই। এখন রাষ্ট্রের দায়িত্ব হলো পুরো প্রক্রিয়ার সাথে তাদেরকে যুক্ত করে, এবং সারা দেশব্যাপী যে একটি আমরা নতুন জাগরণ গড়ে তুলতে চাই, যে জাগরণের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের মূল আদর্শকে রাষ্ট্র এবং সমাজ জীবনে সুপ্রতিষ্ঠিত করতে চাই। সে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তবুদ্ধির চর্চা, মানুষে মানুষের মেলবন্ধন, এবং আধুনিক বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে সরকার যেমনিভাবে আধুনিক রাষ্ট্রের ভাবনা দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা বলছেন, পুরো জাতিকে সে স্বপ্নের সাথে যদি এক সারিতে নিতে হয় তাহলে সংস্কৃতির একটি জাগরণ দরকার। এবং এই জাগরণের জন্য সরকারের যে মন্ত্রণালয়ে যুক্ত তাদেরকে তাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে, তবে মূল দায়িত্বটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নিতে হবে। রোকেয়া প্রাচী। আমি মনে করি যে রাষ্ট্র আমাদের সকলকে একত্রিত করে দিতে পারে, স্টেক হোল্ডারদেরকে, আর সংস্কৃতি মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়, এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেটা করতে পারে, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক যে সচেতনতার শিক্ষা কার্যক্রম, সেটাকে সাপ্লিমেন্টারি শিক্ষা হিসেবে, একটা কার্যক্রম হিসেবে যদি প্রণোদনার জায়গায় দায়িত্ব নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এখনো সময় আছে। আগামী 5 বছর যদি আমরা এই ফলো আপটা করি তাহলে আমাদের এক ধরনের কালচারাল রেভলিউশন সম্ভব, এবং এই কালচারাল রেভলিউশন সম্ভব হলে আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে খুব মানবিক মূল্যবোধের প্রজন্মকে খুঁজে পাবো। কারণ আমাদের কিন্তু কাঠামোগত উন্নয়নটা সম্ভব এবং সেখানে আমরা অনেকখানি অ্যাচিভমেন্টের দিকে চলে গেছি। এখন আমাদের মানবিক মূল্যবোধের সমৃদ্ধ নাগরিক প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি এখনই শুরু করা প্রয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ। কিছু বলতে চান? আমি কি একটু শেষ কথা একটু বলবো, যে আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে প্রাচ্যে হচ্ছে সমাজের শক্তিটা মুখ্য, আমার হচ্ছে সমাজের শক্তিতে এই সংস্কৃতি সমাজের শক্তিটা আমার মুখ্য। এখানে সরকারকে তার সহায়ক ভূমিকা পালন করতে হবে, কিন্তু সামাজিক শক্তি অনেক কিছু করার ক্ষমতা রাখে। এই যদি এই সহায়ক ভূমিকাটা আমরা তৈরি করতে পারি নীতির ক্ষেত্রে, তার বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ বরাদ্দের চাইতেও নীতি এবং দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমরা আশা করব তাই ঘটবে। সংস্কৃতির ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আমরা এগিয়ে যাব এবং গুরুত্ব পাবে সংস্কৃতি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।